আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটির স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে ব্যাপক প্রস্তুতি। প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠিতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ তারেক রহমানের। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাই গণহত্যায় ন্যায় বিচারের আশ্বাস। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানালেন মির্জা ফখরুল। নিজেদের অর্থায়নে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব মনে করেন ত্রাণমন্ত্রী। এবং ভবিষ্যৎ বিনিয়োগের অন্যতম গন্তব্য বাংলাদেশ। আশাবাদী অর্থমন্ত্রী। চট্টগ্রামকে কেন্দ্র করে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দুই দেশের মানুষের সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আমেরিকা সপ্তাহ কর্মসূচির মধ্য দিয়ে সেই সম্পর্ককে আরও জোরদার করার কথা জানিয়েছেন তিনি। রাজধানীর গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমদ পার্কে আয়োজিত অনুষ্ঠান ঘুরে দেখেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস কেবল তাদের নিজেদের নয়, এটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামও সেই ধারার অনুপ্রেরণার অংশ। স্বাধীনতার ২৫০ বছর উদযাপনে ইতিহাসের সর্ববৃহৎ আতশবাজি প্রদর্শনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। ১০০ বছরের রেকর্ড ভাঙা তীব্র তাপদাহের মাঝেই রাজধানী ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন শহরে এখন শেষ মুহূর্তের ব্যস্ততা। বিশ্বের কোটি কোটি মানুষের অপেক্ষা চোখ ধাঁধানো এই আয়োজন দেখার। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। পোর্টম্যাক নদীর বুকে ভাসমান বিশাল বার্জগুলোতে এখন দম ফেলার ফুসরত নেই কর্মীদের। কম্পিউটারাইজড ফায়ারিং সিস্টেমের সাথে যুক্ত করা হচ্ছে লাখ লাখ বিস্ফোরক টিউব। লক্ষ্য গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। ২০২৬ সালের ৪ জুলাইয়ের আমেরিকার ২৫০ বছর উদযাপনের এই রাত স্মরণীয় করতে একসাথে ৮,৫০,০০০-এর বেশি আতশবাজি ফোটানো হবে। টানা ৪০ মিনিটের এই আলোর খেলার শেষ মুহূর্তের কারিগরি পরীক্ষা চলছে, যেখানে আকাশের বুকে ফুটিয়ে তোলা হবে ২৫০ বছরের ইতিহাস। এদিকে দেশটিতে তাপদাহে তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়েছে। তবে তীব্র এই গরমেও কমেনি সাধারণ মানুষের উৎসাহ। পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্টেটে মোতায়েন করা হয়েছে হাজারো স্বেচ্ছাসেবক এবং বিশেষ মেডিকেল টিম। উৎসবের প্রস্তুতিতে ওয়াশিংটনের আকাশ কাঁপছে যুদ্ধ বিমানের গর্জনে। F-22 র্যাপটর এবং ব্লু অ্যাঞ্জেলসের পাইলটরা শেষ মুহূর্তের মহড়া শেষ করেছেন। নিরাপত্তার স্বার্থে রিগান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। কেবল ওয়াশিংটনই নয়, নিউ ইয়র্ক থেকে শুরু করে ফিলাডেলফিয়া সবখানেই নেওয়া হয়েছে এই বর্ণাঢ্য আয়োজনের প্রস্তুতি। ইতিহাসের সবচেয়ে বড় এই আলোর উৎসব দেখতে যুক্তরাষ্ট্রের সাথে সাথে অপেক্ষা করছে গোটা বিশ্ব। জাহিদুল আলম, এটিএন বাংলা। এদিকে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই চিঠিতে তিনি বাংলাদেশ সরকার, দেশের জনগণ ও নিজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সরকার ও জনগণকে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ট্রাম্পের বাস্তববাদী নেতৃত্বে যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও এগিয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন। চিঠিতে তিনি দুই দেশের অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ক্ষেত্রে অংশীদারিত্ব আরও জোরদারে একসঙ্গে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। দেশি বিদেশি বিনিয়োগের মাধ্যমে অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এক সভায় তিনি এই নির্দেশনা দেন। সভায় জানানো হয়, এসব কলকারখানায় বিনিয়োগে অনেক বেসরকারি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে। তারা যেসব প্রতিষ্ঠানের প্রস্তাব দিয়েছে সেগুলোর সম্ভাব্যতা এখন যাচাই করা হবে।
প্রধানমন্ত্রী এই পুরো প্রক্রিয়াটি স্বচ্ছভাবে সম্পন্ন করার গুরুত্ব দেন। একই সঙ্গে সময়ক্ষেপণ না করার নির্দেশও দেন তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ABM আব্দুস সত্তার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। জুলাই গণহত্যার বিচার আইন অনুযায়ী হবে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিচারের নামে কারো প্রতি অবিচার করা হবে না। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে তিনি বলেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। প্রধানমন্ত্রী জানান, দেশ ও জনগণের উন্নয়নই তার সরকারের মূল লক্ষ্য। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, গণহত্যার দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। অনুষ্ঠানে জুলাই শহীদ পরিবার ও আহতরা শেখ হাসিনা সহ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। দুনিয়া কাঁপানো 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে স্বৈর শাসক শেখ হাসিনার পতন, পলায়নের মাধ্যমে দীর্ঘ 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হয়ে বাংলাদেশের নতুন যাত্রা শুরু হয়। কয়েকশো শহীদ আর হাজারো মানুষের অঙ্গহানি, ত্যাগের বিনিময়ে দেশ হয় ফ্যাসিবাদ স্বৈরাচার মুক্ত। জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনের আয়োজন করে শহীদ পরিবার জুলাই যোদ্ধা নির্বাহী কমিটি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতরা আবারও গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচারের দাবি তুলে ধরেন এবং খুঁজে খুঁজে যারা প্রকৃত দোষী তাদেরকে চিহ্নিত করে আমার সন্তানের হত্যার বিচার চাই। এই জুলাই স্মৃতিগুলো যেন সংরক্ষণ করা হয়। আমার বড় ছেলে 5ই আগস্ট মারা যায়। 10 তারিখ আগস্টের আমি পিজি হসপিটালে ভর্তি হই। 19 তারিখে আমার ছোট ছেলের ক্লোন ক্যান্সার ধরা পড়ে। জনাব তারেক রহমান উনি শুধু আমাকে বলেন, জিসানকে বলবেন শক্ত থাকে, জিসানের জন্য যা করা লাগে আমি আমার সামর্থ্য অনুযায়ী করব। হাসনাত সার্জিস, হাসনাত আব্দুল্লাহরা কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু আমরা এখনো এই যে কেসের উপরে এখনো আছি। এই রাজাকারের ভূমিকায় জামাত ছিল, এখনো তারা সেই ভূমিকাতেই আছে। তারা জুলাইকে ধারণ করে না, তারা জুলাইকে বিক্রি করে। আলোচনায় অংশ নিয়ে বেশ কয়েকজন মন্ত্রী জানান, সরকার সব ধরনের সহায়তা নিয়ে জুলাই শহীদ ও আহতদের পাশে আছে। আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসেবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। প্রয়াত মা ভাই সহ পরিবারের উপর অকথ্য নির্যাতনের কথা উল্লেখ করে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শেখ হাসিনার স্বৈর শাসনে বহু নেতাকর্মীকে হারাতে হয়েছে, আর অনেকে নির্যাতনের ক্ষত নিয়ে বেঁচে আছেন। আমি যদি আমার মাকে জিজ্ঞেস করতাম যে আপনি কি চান আপনার সাথে যে অবিচার অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নেই, কারণ সেই প্রতিশোধ নেবার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন, আমি নিশ্চিত আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবদ্ধ করে সামনে এগিয়ে যাওয়া। সমগ্র বাংলাদেশে বিএনপির প্রায় 60 লক্ষের মতন নেতাকর্মী মিথ্যে মামলার শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে বিভিন্নভাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জুলাই গণহত্যার সাথে জড়িতদের অবশ্যই বিচার করা হবে, বিচার প্রক্রিয়া হবে আইন অনুযায়ী। আমার হিসাবের মতে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছে অন্তত 2000-এর মতন মানুষ। 5ই আগস্ট যে অর্জন আমরা করেছি, এই অর্জন কোনো একক ব্যক্তি, কোনো একক রাজনৈতিক দলের অর্জন নয়। বাংলাদেশের গণতন্ত্রকামী প্রত্যেকটি শান্তিপ্রিয় মানুষের এটি অর্জন। আপনাদের বিরুদ্ধে যে অন্যায় হয়েছে, যেভাবে আপনার আপনজনকে হত্যা করা হয়েছে, অবশ্যই তার জন্য যারা দায়ী তাদেরও বিচার হবে এই দেশের আইন অনুযায়ী। স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন, জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়, তাই দেশ ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রত্যেকই আমাদের লক্ষ্য ছিল মানুষের ভাগ্যের পরিবর্তন, দেশের ভাগ্যের পরিবর্তন। আজ আমাদের হাতে সেই সুযোগটি এসেছে। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশ ও জনগণের কল্যাণই বিএনপির রাজনীতি বলে আবারও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। আমরা দেশকে কি দিতে পারি, আজকে সময় এসেছে আমরা দেশের জন্য কি করতে পারি। অনুষ্ঠানের শুরুতে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখায় আয়োজকদের পক্ষ থেকে তারেক রহমানকেও সম্মাননা প্রদান করা হয়। সবার আগে বাংলাদেশ। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে জেলা ও মহানগরীর কর্মপরিষদ সদস্যদের 3 দিনব্যাপী শিক্ষা শিবিরে এই আহ্বান জানান তিনি। এ সময় ভারতের মুসলমানরা নিরাপদ নয় উল্লেখ করে তিনি বলেন, তারা জান, মাল, ইজ্জত ও নিরাপত্তার ঝুঁকিতে রয়েছেন। শফিকুর রহমান আরও বলেন, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে মুসলিমরা সবসময় লড়াই করে যাচ্ছেন এবং তাদের রক্ত দিতে হচ্ছে। জামায়াত কর্মীদের সাংগঠনিক শৃঙ্খলা, নীতি নৈতিকতা ও আল্লাহর কাছে যে জবাবদিহিতা রয়েছে তা দৃষ্টান্তমূলক বলেও মন্তব্য করেন তিনি। গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে আগামী 6 জুলাই থেকে 64 জেলায় জুলাই পদযাত্রা 2026 কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রাজধানীর বাংলা মোটরে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বিএনপির মুখপাত্র হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের এমন বক্তব্য যেন কথায় ও কাজে মিল থাকে। সরকারকে নিজ উদ্যোগে দ্রুত জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার নিশ্চিতের দাবি জানান তিনি। এ সময় নিরপরাধ মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই আহ্বান জানান শারজিস। যারা 1400 মানুষকে খুনের নেতৃত্ব দিয়েছে, শাপলায় গণহত্যা ঘটিয়েছে, পিলখানায় গণহত্যা একটা ঘটিয়েছে, এই মানুষদের পক্ষে যারা এখনো সাফাই গায়, এটা আমাদের সামগ্রিক একটা দায়বদ্ধতা। এই খুনিদের দোষর এবং তাদের সহযোগীদের এখন পর্যন্ত বিচার নিশ্চিত করতে পারিনি। তাদের যদি বিচারের রায় হতো এবং এগুলোর যদি কার্যকারিতা থাকতো, তাহলে আজকে তারা কখনোই গর্ত থেকে মাঝে মাঝে উকি দিয়ে এই কথাগুলো বলার সাহস পেত না। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি সহ 3 জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করা হয়েছে। রাষ্ট্র সংলাপ ফোরামের ব্যানারে সংগঠনটির 3 সদস্য ওই অভিযোগ দায়ের করেন। অভিযোগ তদন্ত করবে ডিবির সাইবার টিম। মনির হোসেন তপুর রিপোর্ট। জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে আবারও আলোচনায় অভিনেত্রী মেহের আফরোজ শাওন। ছাত্র জনতার আন্দোলন নিয়ে কটাক্ষ করার অভিযোগে তীব্র প্রতিবাদ জানিয়ে নানা কর্মসূচি পালন করেছে অনেকে। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম, যার সার্বিক তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন আবেদনকারীরা। মেহের আফরোজ শাওন সে কিনা সিডিআই লিখেছে ফেসবুক পোস্ট দিয়ে এবং জুলাইকে কটাক্ষ করেছে। একই সাথে চিত্রনায়িকা মাহিয়া মাহি তিনি জুলাইকে কটাক্ষ করে, শহীদদের কটাক্ষ করে তিনি ফেসবুক ভিডিও বার্তায় বলেছেন বর্তমান সুপারস্টার সাকিব খানও নাকি এত সুন্দর অভিনয় করতে পারে না, যে অভিনয়টা জুলাই যোদ্ধারা নাকি করেছে। পুলিশ জানায় অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় এর তদন্তের ভার ডিবির সাইবার বিভাগকে দেওয়া হয়েছে। সাধারণ ডায়েরি হয়েছে শাহবাগ থানায় এই সংক্রান্তে, এবং অফিসের ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা বিস্তারিত তদন্তের জন্য ডিটেকটিভ ব্রাঞ্চ বা ডিবিতে পাঠানো হয়েছে। থানার সাধারণ ডায়েরি থেকে জানা যায়, জুলাই আন্দোলনের শহীদ, আহত এবং আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালিয়েছে অভিযুক্তরা। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।
যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লালমনিরহাটে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিজেদের অর্থ নিয়েই করা সম্ভব। লালমনিরহাট প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপনের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। আইন প্রয়োগের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলনই পারে সমাজ থেকে সব ধরনের অপরাধ দূর করতে, এমন বার্তা দিয়ে যাত্রা শুরু করল আলোকিত লালমনিরহাট। জেলা শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে এক সভায় সংগঠনটির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা তিস্তা মহাপরিকল্পনা সফল করব, যে মূল্যেই হোক, যে কোনো মূল্যেই হোক। অনুষ্ঠান শেষে এটিএন বাংলাকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তা পারের মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে সরকার। আর তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলের মানুষ দীর্ঘদিনের দুর্যোগের ভোগান্তি থেকে মুক্তি পাবে। এটা একনেকে পাশ করে আমরা কাজ শুরু করব। আমি মনে করি এটি জিওবি ফান্ড থেকে করা সম্ভব। এই 15,000 কোটি টাকা 5 বছরে আমাদের জন্য আমার মনে খুব বেশি প্রয়োজন নাই, তবে কারিগরি সহায়তার দরকার হবে। আন্তর্জাতিকভাবে যারা নদী শাসনে অভিজ্ঞ সেই সমস্ত দেশকে আমরা এখানে তাদের সহযোগিতা নিতে পারি। ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র। আমার মনে হয় যে আমাদের আন্তর্জাতিক নদীতে যতটুকু আমাদের পানি হিসেবে সেটা দিলেই তো আমাদের কোনো সমস্যা থাকে না। মন্ত্রী আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে এ অঞ্চলে বাড়বে কর্মসংস্থান এবং উন্নত হবে সবার জীবনমান। এর আগে আলোকিত লালমনিরহাটের উদ্যোগে জমকালো আলোকসজ্জা আর মন্ত্রীর উপস্থিতিতে 7 জোড়া তরুণ তরুণীর যৌতুকবিহীন বিবাহ সম্পন্ন হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। বাংলাদেশ আগামী দিনে বিশ্বের বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার $1 ট্রিলিয়ন অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নে দেশ ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী জানান, আগামী 2 বছরের মধ্যে দেশের অর্থনীতি আরও শক্ত ভিত্তির উপর দাঁড়াবে। সারা বিশ্বের বিনিয়োগকারীদের দৃষ্টি এখন গণতান্ত্রিক, স্থিতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশের দিকে। চট্টগ্রামকে কেন্দ্র করে আঞ্চলিক অর্থনৈতিক করিডোর গড়ে তোলা হবে বলেও জানান অর্থমন্ত্রী। চট্টগ্রামের সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের পরিকল্পনায় অনেক কিছু আমরা নিয়ে আসছি। এখানে আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। যেটাকে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য। সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। লোকসানি শিল্প কারখানাগুলোকে বেসরকারীকরণের পক্ষে মত দিয়েছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক ডক্টর আবু আহমেদ। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসির বিতর্ক প্রতিযোগিতায় একথা জানান তিনি। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর অর্থনীতিতে গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। মিজান শাহজাহানের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান স্যার এমন একটি সময় দেশের হাল ধরেছে যখন ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে এবারের বাজেট বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম শীর্ষক প্রস্তাবটি উত্থাপন করে সরকারি দল ঢাকা কলেজ। প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় বিরোধী দল বিজিএমই ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। আপনার যখন শ্রমবাজার উন্মুক্ত হয়, আপনার রেমিটেন্স আসে, আপনার রিজার্ভ স্ট্রং হয়, এই গভীর সংকট কাটিয়ে ওঠা একটা অবাস্তব সত্য ছাড়া আর কিছু নেই মানুষগুলো। বিতর্কের মূল্যায়ন পর্বে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বাজেট বাস্তবায়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক হস্তক্ষেপ ও দুর্নীতি। গত 2 বছরের প্রায় 5 শতাধিকের মতো ছোট বড় শিল্প কারখানা বন্ধ হয়েছে। প্রায় 1.5 লক্ষর মতো শ্রমিক সেখানে বেকার হয়ে গিয়েছে। আমরা দেখেছি গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামোগত যে সমস্যা, সেই সমস্যার কারণের জন্য ফ্যাক্টরি মালিকরা তাদের ফ্যাক্টরি চালু করতে পারেনি। আমরা বিনিয়োগ না বাড়িয়ে কর্মসংস্থান তৈরি করতে না পারবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের বাজেট বাস্তবায়ন বলি সেটি কিন্তু আমরা করতে আমাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে। পুঁজিবাজার জাগ্রত করার পাশাপাশি ব্যাংকিং খাতকে চাঙ্গা করে দেশি বিদেশি বিনিয়োগ টানা গেলে বাজেট বাস্তবায়ন সম্ভব বলে মনে করেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর আবু আহমেদ। যে ইকোনমিতে মিডল ক্লাস দুর্বল থাকে,
আপার মিডল ক্লাস আরো বেশি দুর্বল থাকে, সেই ইকোনমি সামনে এগোয় না, কারণ ক্যাপিটাল ফরমেশনে মিডল ক্লাস আবার হায়ার মিডল ক্লাস এদের কন্ট্রিবিউশন অনেক বেশি। তারা বলেন পদ্মা সেতুর মতো লাভজনক প্রকল্পে যেতে হবে, তবে পায়রা বন্দর ও কর্ণফুলী টানেলের মতো অপরিকল্পিত মেগা প্রকল্প এড়িয়ে যাওয়ার পরামর্শ তাদের। এই ভূরাজনীতিতে নানা চ্যালেঞ্জের মধ্যে চীন এবং মালয়েশিয়া সফর বর্তমান সরকার প্রধান একটা গেম চেঞ্জার হিসেবে আমরা দেখতে চাই। আমরা পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, কর্ণফুলী টানেল, পায়রা বন্দরের মতো এরকম অতিরঞ্জিত যে প্রকল্পগুলো, এই ধরনের মেগা প্রকল্প সরকার যাতে কোনোভাবে হাত না বাড়ায়। আওয়ামী লীগ আমলে মেগা প্রকল্পের মাধ্যমে উন্নয়নের যে ফানুস তৈরি করা হয়েছিল, লুণ্ঠনের অর্থনীতি তৈরি করা ছিল, সেটি আমাদেরকে বন্ধ করতে হবে। কথিত মেগা প্রজেক্ট, আমি মেগা প্রজেক্টের বিরুদ্ধে না, বাট আমাদের সাধ্যের মধ্যে থেকেই আমাদেরকে মেগা প্রজেক্ট ফাইন্যান্স করতে হবে। সেই যে লোনগুলো নেওয়া হলো, ইনক্লুডিং রূপপুর পারমাণবিক, সেগুলো পেমেন্ট শুরু হচ্ছে, বোথ ইন্টারেস্ট অ্যান্ড প্রিন্সিপাল অ্যামাউন্ট। তখন হবে কি, আমাদের ওই যে দেনা মিঠানো একটা ভীষণ কষ্ট দায় হয়ে যেতে পারে। সংসদ নেতা কর্তৃক উত্থাপিত প্রস্তাবটি গৃহীত হয়, বিতর্কে বিজয়ী হয় সরকারি দল ঢাকা কলেজ। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 2026 থেকে 2028 মেয়াদে বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন চৌধুরী। সহ সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিমউদ্দিন। পরিবেশগত ও আন্তর্জাতিক মানদণ্ড, বিপুল বিনিয়োগের চাপ এবং নীতিগত অনিশ্চয়তা সহ নানা সংকটে বর্তমান কঠিন সময় পার করছে এই খাতটি। এমন বাস্তবতায় নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ায় আশার আলো দেখছেন সংশ্লিষ্টরা। চট্টগ্রাম প্রতিনিধি আবুল হাসনাতের রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। প্রায় 2 বছর নানা জটিলতা ও প্রতিবন্ধকতা কাটিয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের 2026-28 মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন। চট্টগ্রামে হোটেল রেডিসন ব্লুতে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। 84 জন ভোটারের মধ্যে ভোটার অধিকার প্রয়োগ করেন 71 জন সদস্য। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2 বছরের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মোহসিন চৌধুরী। সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সেলিমউদ্দিন। এছাড়া সহসভাপতি নির্বাচিত হন 2 জন ও 7 জন নির্বাহী সদস্য। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোহসিন চৌধুরী। সরকারের সহযোগিতায় জাহাজ বাংলা শিল্পের বিদ্যমান সংকট কাটিয়ে এই শিল্পকে আরও আধুনিক, প্রতিযোগিতামূলক ও টেকসই করে গড়ে তোলা সম্ভব বলে মনে করেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান এবং নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ মোহসিন চৌধুরী। শিপ ব্রেকিংয়ে বিগত দিনে নানানভাবে অনেক কষ্ট হয়েছে। আমাদের এটাকে ইয়েলো সেকশন ছিল, এখন ওরা রেড মার্ক করে দিছে। আমরা সরকারের কাছে আমাদের এই সেক্টরটা সম্বন্ধে তাদেরকে অবহিত করছি, সমস্ত কিছু আমাদেরকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি সেইভাবে তারা সাহায্য সহযোগিতা করতেছে। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ আমাদের আশা ভবিষ্যতে এই সেক্টর, এই ব্যবসা সুন্দর হবে। সরকারের কাছে আবেদন করব, ওনারা যেন আমাদের সহযোগী হয়, আমাদের সমবেদনার সাথে দেখে, তাহলে হয়তো আমাদের ইন্ডাস্ট্রিগুলো একটা বিশাল অবদান রাখতে পারবে বাংলাদেশ অর্থনীতিতে। নতুন নতুন আইন ও বিধিমালা এবং নিয়ন্ত্রণ সত্ত্বের কারণে খাতটি দিন দিন আরো জটিল হয়ে উঠছে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা। অনেকদিন আমাদের ইলেকশন হয় নাই, আজকে আমাদের ইলেকশন হচ্ছে। নতুন প্রেসিডেন্ট সাহেব এসে নিশ্চয়ই আমরা একটা কমিটি ফর্ম করে সরকারের কাছে আমাদের কিছু দাবি দেওয়া দিব, যেটা দেশের এবং সমাজের উপকার হবে। এক সময় দেশে 154টি শিপইয়ার্ড থাকলেও বর্তমানে সংখ্যা কমিয়ে দাঁড়িয়েছে মাত্র 27টিতে। সংশ্লিষ্টদের মতে বিশ্ব বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে শুধু পরিবেশ বান্ধব অবকাঠামো গড়ে তুললেই হবে না, এর পাশাপাশি সহজ অর্থায়ন, নীতিগত স্থিতিশীলতা, আন্তর্জাতিক মানসম্মত বিধিমালা এবং দ্রুত প্রশাসনিক সিদ্ধান্ত নিশ্চিত করা জরুরি। ইন্টারিয়াম গভর্নমেন্টের মধ্যে রিজওয়ানা ম্যাডাম ছিলেন পরিবেশ মন্ত্রী, উনি এটাকে তছনছ করে দিয়ে গেছে। তো একটা জাহাজের কাটিং পারমিশনের জন্য যদি 1 মাস 2 মাস রাখতে হয়, তাহলে এতে হিউজ টাকা, ডেলি ইন্টারেস্ট কত। এইভাবে আমাদের ব্যবসায়ীগুলা 154 থেকে 27 চলে আসছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলা কিউআর এর ব্যবহার এবং এ বিষয়ে জনগণের সচেতনতা বাড়াতে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর এর মাধ্যমে রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে কেনাকাটা করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ
আল মাহমুদ তিতুমির ইন্দিরা রোডে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআরের মাধ্যমে কেনাকাটা করেন। অনুষ্ঠান দুটিতে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন। সরকারের ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্য বাস্তবায়নে আগ্রহ ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআরের ব্যবহার বাড়াতে ডাচ বাংলা ব্যাংক সারা দেশে ধারাবাহিকভাবে বিভিন্ন সচেতনতামূলক ও প্রচারণামূলক কার্যক্রম পরিচালনা করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শোক ও শেষ শ্রদ্ধায় ঢল নেমেছে লাখো মানুষের। এর আগে তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লা এবং এর আশপাশের রাস্তায় বিদায় অনুষ্ঠান শুরু হয়। খামেনির ও তার পরিবারের প্রয়াত সদস্যদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জনস্রোত নামে রাজধানীতে। শ্রদ্ধা অনুষ্ঠানকে ঘিরে তেহরানে অবস্থান করবেন অন্তত 100 দেশের প্রতিনিধি। টানা 7 দিন ইরান ও ইরাকের বিভিন্ন শহরে ধর্মীয় আচার অনুষ্ঠান ও শোকযাত্রা অনুষ্ঠিত হবে। আশিকুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। তেহরানের ইমাম খামেনি গ্র্যান্ড মোসাল্লাহ ও এর আশেপাশের রাস্তায় ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানে লাখো মানুষের ঢল নেমেছে। প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে জড়ো হওয়া শোকার্ত মানুষের জন্য এই বিশাল মসজিদের দরজা খুলে দেয়া হয়েছে। সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সকাল থেকেই আলী খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের বিদায় জানানোর অনুষ্ঠানে অংশ নিতে গ্র্যান্ড মোসাল্লা চত্বরে প্রবেশ করেন হাজার হাজার শোকার্ত মানুষ। বিশাল এই চত্বরের মূল প্রাঙ্গণ মুহূর্তেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে রাজধানী জুড়ে ব্যাপক ট্রাফিক বিধিনিষেধ জারি করা হয়েছে। অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শোকার্ত মানুষদের কয়েক কিলোমিটার পর্যন্ত দীর্ঘ পথ হাঁটতে হচ্ছে। কালো পোশাক পরিহিত মানুষের হাতে ছিল ইরানের জাতীয় পতাকা ও লাল ব্যানার। খামেনির অন্ত্যেষ্টিক্রিয়াকে ঘিরে তেহরানে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ ও প্রতিনিধিদের সমাগম ঘটেছে। মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া, মধ্য এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বহু দেশ আনুষ্ঠানিক প্রতিনিধি দল পাঠিয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় সংসদের স্পিকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ শোকানুষ্ঠানে অংশ নিয়েছেন। তবে মোস্তফা খামেনি নিজে জনসমক্ষে অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে উল্লেখ করা হয়েছে। তেহরান, কোম এবং ইরাকের কারবালা ও নাজাফে জানাজা শেষে আগামী 9 জুলাই জন্মস্থান মাশহাদে দাফন করা হবে প্রয়াত খামেনিকে। আশিকুর রহমান, এটিএন বাংলা। এবারে খেলার খবর। বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল মিশর। টাইব্রেকারে অস্ট্রেলিয়াকে 4-2 গোলে হারিয়েছে ফারাওরা। আর এই জয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ 16-এ জায়গা করে নিল তারা। বিশ্বকাপের নকআউট পর্বে এটি মিশরের প্রথম জয়। এদিকে ঘানাকে 1-0 গোলে হারিয়ে বিশ্বকাপের শেষ 16-তে জায়গা করে নিল কলম্বিয়া। ম্যাচের শুরুতেই চমক। ম্যাচের 14 মিনিটে গোল করেন জন আরিয়াস। তার দুর্দান্ত গোলে এগিয়ে যায় কলম্বিয়া। এরপর ঘানা সমতায় ফেরার চেষ্টা করলেও কলম্বিয়ার রক্ষণে ভাঙন ধরাতে পারেনি। শেষ পর্যন্ত এই 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লাতিন আমেরিকার দলটি। এই জয়ে নিশ্চিত হল কলম্বিয়ার বিশ্বকাপের শেষ 16-র টিকিট। আর সেখানে তাদের অপেক্ষায় আছে সুইজারল্যান্ড। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। ঢাকা ওয়াশিংটন সম্পর্ক জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র। দেশটির স্বাধীনতার 250 বছর উদযাপনে ব্যাপক প্রস্তুতি। প্রেসিডেন্ট ট্রাম্পকে চিঠিতে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা দ্রুত চালুর নির্দেশ তারেক রহমানের। জাতিকে বিভক্ত করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। জুলাই গণহত্যায় ন্যায় বিচারের আশ্বাস। যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা জানালেন মির্জা ফখরুল। নিজেদের অর্থায়নে এই প্রকল্পের কাজ শেষ করা সম্ভব মনে করেন ত্রাণমন্ত্রী।
এবং ভবিষ্যৎ বিনিয়োগের অন্যতম গন্তব্য বাংলাদেশ, আশাবাদী অর্থমন্ত্রী। চট্টগ্রামকে কেন্দ্র করে $1 ট্রিলিয়ন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার পরিকল্পনা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। আর ATN বাংলার সংবাদ ইউটিউব দেখে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।